দর্শক, যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। এই সরকারের আমলে আমরা দেখলাম যে আপিল বিভাগে রিভিউ করে তাকে খালাস দেয়া হলো এবং আপিল বিভাগ পুনরায় ব্যাপারটি যাচাই বাছাই করে তাকে খালাস দিলেন। এই ঘটনার প্রতিবাদ সারা দেশেই ঘটেছে এবং এই ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে জামাত নেতা কর্মীদের নানা রকমের কর্মকাণ্ড সমালোচিত হয়েছে এবং একটা ব্যাপার আলোচনায় এসেছে যে 5 আগস্ট সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ সুবিধাজনক অবস্থায় ছিল জামাতের রাজনীতি, কিন্তু এই একটি ঘটনা অর্থাৎ এটিএম আজহারকে বেকসুর খালাস দেওয়ার পরের ঘটনায় জামাতের রাজনীতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং বিতর্কিত হলো এবং সেটাকে কেন্দ্র করে জামাতের বেশ কিছু কিছু নেতাকর্মী যে ধরনের কর্মকাণ্ড করলেন সেটা আরও বেশি বিতর্কের জন্ম দিল। অবশেষে চট্টগ্রামের একটি ঘটনায় জামাত সেই ঘটনাটা তাদের কর্মী ঘটিয়েছে স্বীকার করে নিয়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। জামাত কি এক ধরনের কৌশলে হেরে গেল কিনা, কিংবা কৌশল করে নিজেদের রাজনীতিকে বিতর্কের ঊর্ধ্বে নেওয়ার চেষ্টা করলো কিনা? কি ঘটেছিল সেদিন চট্টগ্রামে? নারীর উপরে নারীকে আক্রমণ করার ঘটনা ঘটেছিল এবং খুবই ন্যাক্কারজনক, খুবই দেখার মতো ঘটনা সেটা নয়, চোখ চেয়ে দেখার মতো সেই ঘটনা ছিল না। সেই ঘটনারই এতদিন পরে এসে এই 2 দিন পরে এসে এই ঘটনার একটা শাস্তিমূলক ব্যবস্থা যখন জামাত নিল তখন পরিস্থিতি আসলে কি ছিল? জামাতের সিদ্ধান্তের আগে জেনে নিই চলুন গত 28 মে বুধবার কি ঘটেছিল চট্টগ্রামে। সেদিন বিকেলে প্রেস ক্লাব এলাকায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্র জোটের উপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকা মানববন্ধন চলছিল। সেখানে হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্য। এতে অন্তত 15 জন আহত হন। এদিন একজন নারীকে লাথি মারার ফ্লাইং কিক মারা হয়েছিল। লাথি মারার একটি ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পৌরসভা এলাকার নেসার আহমেদের ছেলে। আকাশ চৌধুরী শিবিরের চট্টগ্রাম মহানগর ওয়ার্ড পর্যায়ের নেতা। এর আগে তার বিরুদ্ধে নগরের মুরাদপুর সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগও রয়েছে। এই ঘটনা দেশ জুড়ে যখন তোলপাড় সৃষ্টি করেছে তখন অবশেষে জামাত তাকে নিজেদের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে। দল থেকে বহিষ্কার করার একটা ঘোষণা গতকালকে আমরা দেখেছি এবং সেই ঘটনাকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। এই বহিষ্কারের মাধ্যমে জামাত তাদের রাজনীতির ক্লিন ইমেজ তৈরি করার একটা চেষ্টা হয়তো করছে, কিন্তু যে আলোচনাটা প্রথমে করেছিলাম সেটা হচ্ছে যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে অনেকে মনে করছিলেন যে জামাত বিএনপি একেবারে টক্কর দিচ্ছে, জনসমর্থনের দিক থেকে একেবারে মুখোমুখি টক্কর দেয়া, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে চলে গেছে, জামাতের জনপ্রিয়তা অনেক বেড়েছে, এরকম ব্যাপার স্যাপার এরকম আলোচনা হচ্ছিল। কিন্তু এটিএম আজহারের এই মুক্তির পরে দেশের জনগণ, যারা স্বাধীনতাকামী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা এখনো নিজেদেরকে বিলীন হয়ে যায়নি ভাবেন এত প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা কিন্তু প্রতিবাদ অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই আমরা তারপরে দেখেছি প্রতিবাদ হয়েছে, সভা সমাবেশ, মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে এবং বিবৃতি, বক্তৃতা, অনেক কিছুই হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হয়েছে এবং এই একটি ঘটনা আমার মনে হয় যে জামাতের রাজনীতির অনেক বড় ক্ষতি করে দিয়েছে। এবং সেই ক্ষতির পরে আবার চট্টগ্রামে যে ঘটনাটা হয়েছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, একজন নারীকে পেছন থেকে এই আকাশ চৌধুরী যেভাবে ফ্লাইং কিক দিয়ে ফেলে দিয়েছেন, উপর হয়ে নারী পড়ে গেছে মাটিতে এবং আহত হয়েছে মারাত্মকভাবে, সেই দৃশ্য আসলে শুধুমাত্র ন্যাক্কারজনক বললে ভুল হবে। সেই দৃশ্য অমানবিক দৃশ্য। সেই দৃশ্য দেখার পরেও 2 দিন জামাত কেন চুপ ছিল এটা নিয়েও প্রশ্ন উঠেছে। যখন অনেক বেশি প্রশ্ন উঠেছে তখন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জামাত। এক ধরনের ক্লিন ইমেজ তৈরি করার চেষ্টা করলো। এখন ব্যাপার হচ্ছে যে এই যে বহিষ্কার করা হলো, আকাশ চৌধুরী তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? সরকার কেন চুপ? সরকার একজন
একটা নারী নির্যাতনের ঘটনা, নারীকে আক্রমণের ঘটনা, ওপেন সমাবেশে হামলার ঘটনাতে সরকার কেন চুপ? তাকে কেন শাস্তির মুখোমুখি করা হবে না? সে শাস্তিযোগ্য অপরাধ করার পরেও সে শাস্তির মুখোমুখি হবে না কেন? সেই প্রশ্নটা চারিদিকে উঠেছে। তার মানে সরকারেরও এক ধরনের নিষ্ক্রিয়তা এবং সরকারেরও এই কর্মকাণ্ডে এক ধরনের সাপোর্ট পরিলক্ষিত হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করেছেন যে আমাদের এই বহিষ্কারের ঘটনার পরও যদি সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাও একটা মেসেজ যাবে যে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না। কিন্তু এই ঘটনা যদি অন্য কেউ ঘটাতো, ধরা যাক যে জামাতের কর্মী না কিংবা এনসিপির কর্মী না, এরকম যদি অন্য সাধারণ কেউ ঘটতো তাহলে কি তাকে অ্যারেস্ট করতে আধা ঘন্টা সময়ও নেওয়া হতো? আমার মনে হয় নেওয়া হতো না। তার মানে সরকারের যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে এই ধরনের কর্মকাণ্ডে, সরকার যে কোনো রাজনৈতিক দলকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সহযোগিতা করছে এবং যার কারণেই সারা দেশে মবের সৃষ্টি হচ্ছে। গতকালকেও আমরা দেখেছি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং তারাই আবার উল্টো জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে। এরকম ঘটনা ঘটতেই থাকবে, এর কোনো প্রতিকার হবে না। আমার মনে হয় যে সরকার যে ধরনের বিতর্কের মুখে পড়েছে, এই বিতর্ক থেকে বের হয়ে আসা তাদের পক্ষে খুব কঠিন কাজ, একেবারেই খুব কঠিন কাজ। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে জামাতের রাজনীতি নিয়ে যে সাধারণ মানুষ মোটামুটি আশার আলো দেখছিলেন, সেই আশার আলোতে আমার মনে হয় যে ছাই চাপা পড়ে গেল এই একটি ঘটনায়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।